আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন যেটা হচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি? প্রথমেই আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার এই শোর সম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসলে আমার কাছে তো এটাকে নির্বাচনই মনে হচ্ছে না, এটা একটা সিলেকশন। আবার কখনো কখনো এটাকে সিলেকশনও মনে হয় না। আপনি যদি এই সরকারের উপদেষ্টা আমেরিকান নাগরিক আলী রিয়াজের সাম্প্রতিক বক্তব্যটা বিবেচনায় আনেন, তাহলে এটা নির্বাচনটা কেন হচ্ছে সেটা তো মাথায় ঢোকার কথা না। কারণ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এই নির্বাচনের পরেও 6 মাস নির্বাচিতদেরকে কাজ করতে হবে গণপরিষদ হিসাবে, কারণ যাতে তাদের সংস্কারগুলো শেষ হয়। অর্থাৎ নির্বাচন হওয়ার পরে সরকার গঠন হবে না। সচরাচর সারা পৃথিবীতে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সিস্টেম, সেই সিস্টেমে নির্বাচনের পরেই সরকার গঠন হয়। হ্যাঁ, আর আমেরিকাতে যে নির্বাচনটা হয় সেটি হচ্ছে, অর্থাৎ এটা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার অনেক আগে নির্বাচন হয় এবং মেয়াদ যেদিন শেষ হয় তার পরের দিন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। আর বাংলাদেশে বর্তমানে যে কিংবদন্তিকার সরকার অথবা শতভাগ অসাংবিধানিক সরকার যেটি বর্তমানে ক্ষমতা দখল করে আছে, তারা তো নির্বাচনটি দিচ্ছে মূলত প্রচন্ড জনঘৃণা বা জনধিক্ষারের মুখে ক্ষমতা ছেড়ে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের প্রতিটি পেশাজীবীদের কাছ থেকে একটি বক্তব্য উঠে এসেছে যে নির্বাচিত সরকার না হলে তারা বিদেশি কোনো ঋণ পাবে না, সাহায্য পাবে না এবং কোনো বিনিয়োগকারী আসছে না, যেহেতু সব জায়গায় একটা অনিশ্চয়তা। তো সেই জায়গায় এই নির্বাচনটি হচ্ছে, তো ওরা বিদায় নিবে, নির্বাচিত সরকার ক্ষমতা আসবে। তো সেখানে তো আলী রিয়াজ বলেই দিয়েছেন যে 6 মাস তারা গণপরিষদে কাজ করবে এবং সংস্কারগুলো সম্পন্ন করবে, তারপরেই তারা সরকার গঠন করবে। তাহলে নির্বাচনটা কি দরকার ছিল? তাহলে 6 মাস পরে নির্বাচন হতে পারত। তার মানে ওরা ঘুরিয়ে ফিরে তাদের জায়গায় আছে। অর্থাৎ তারা যে প্রথম থেকে দাবি করেছিল যে আগে একটা গণভোট হবে, সেই গণভোটের সংস্কারের পক্ষে রায় নিবে, তারপরে একটা সংসদ নির্বাচন হবে। আলটিমেটলি একই দিনে সংসদ এবং গণভোট দিয়ে তারা কিন্তু ওই জায়গাটায় অটল আছে। কারণ মাঝখানে বিএনপি নেতারা কি উপলব্ধি করছে, আবার কোন ধারণার বশবর্তী হয়ে তারা নির্বাচনে যাচ্ছে, নির্বাচন করছে, সেটা আমার মাথায় ঢুকে না। আমি এমনি একটু মাথা মোটা মানুষ, বুঝি সুঝি কম। তো সুতরাং আপনি তো এইভাবে এটাকে কোনোভাবে নির্বাচন বলতে পারবেন না। এটা হচ্ছে নির্বাচন খেলা। নির্বাচনই যদি হতো। আলী রিয়াজের কথাটা আমি শুনবো 12 তারিখের পরে। তো 12 তারিখে আগে পর্যন্ত কোন একটা দল কি বেঁকে বসতে পারে যে আমরা খেললাম না? না, সেটার সম্ভাবনা অনেক আমার বিবেচনায় এবং আমার যে ইনফরমেশন। কারণ আপনি আরেকটা জিনিস দেখুন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে দল জামাত ইসলাম, তাদের শফিকুর রহমান মাসুদ, সম্ভবত তিনি ঢাকা মহানগরের নেতা, তিনি কদিন আগে একটা তার ভিডিও দেখলাম যেখানে তিনি গাড়িতে বসে তার কর্মীদেরকে অভয় দিচ্ছেন যে ভয় পেও না, ঢাকা শহরে বিএনপিকে একটা সিটও আমরা দিব না। আমি যেটা মনে করি বাড়িবে, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, একজন সাধারণ নাগরিক অথবা যে কোনো একজন মানুষ, তারা নির্বাচনের আগে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা যাচাই করে তারা একটা ধারণা করতে পারে, একটা মানে অনুমান করতে পারে যে কোন আসনে কে জয়লাভ করবে অথবা কে হারবে, সেটা করতে পারে। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে মানে ঢাকা শহরে বিএনপি জামাত কে জিতবে না জিতবে এটা অনুমান করা যায়। যেমন যে কেউ একটা চোখ বন্ধ করে বলে দিতে পারে যে গোপালগঞ্জে নির্বাচন হলে আওয়ামী লীগ সবগুলো আসন জিতবে, অথবা গ্রেটার বরিশাল বা গ্রেটার ফরিদপুর ডিভিশনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে, গ্রেটার ময়মনসিংহে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে। এগুলো কেন অনুমান করতে পারে মানুষ? ধারণার বশবর্তী হয়ে যে ওই অঞ্চলের মানুষের মন মানসিকতা, চিন্তা, অতীতে ভোট দেওয়ার ঝুঁক অথবা প্রবণতা, বর্তমান সময়ে সবকিছু মিলিয়ে করতে পারে। কিন্তু এটা কেউ বলতে পারে না যে এতটা স্যার দিব অথবা দিব না, এটা কেউ বলতে পারে। কিন্তু শফিকুল ইসলাম মাসুদ এটি বলছেন কিসের জোরে?
অর্থাৎ সিট দেওয়া না দেওয়ার ক্ষমতা তাদের হাতে। এইটাও যদি আপনি বিবেচনায় নেন তাহলেও কি এটা নির্বাচন? এবং এই যে ভোট মানে কোনো সিট দিব না, তারা যদি মনে করে এক পর্যায়ে যদি দেখে যে না তাদের হাতে সে কন্ট্রোল নেই, তাহলে তারাও হয়তো নির্বাচন থেকে বেঁকে বসতে পারে। আবার জামাত তো ক্ষমতায় থেকে তারা নির্বাচন করছে। বিএনপি ইলেকশন কমিশনে গিয়ে বলছে ভোটার স্থানান্তর জামাত যা করেছে, বিএনপি অভিযোগ করতে আরম্ভ করছে, ইলেকশনের আগে অভিযোগ করতে আরম্ভ করছে। আমি ওই জায়গাটা যাচ্ছিলাম। আবার যারা মনে করছে যে অলরেডি দাফে একটু প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছে, তারাও যদি তাদের মধ্যে যে বোধোদয় ঘটে যে আরে আমাদের তো ঘুম পাড়িয়ে রেখেছিল প্রধানমন্ত্রিত্ব দিয়ে দিয়ে, যে শুধু শপথ বাকি, প্রধানমন্ত্রী হওয়া নির্বাচন হওয়াটা বাকি, নির্বাচন হলেই শপথ নিচ্ছি, তারা যদি ঘুম থেকে জেগে উঠে দেখতে পারে যে না প্ল্যান এ বি সি সব শেষ, কমপ্লিট এবং মেটিকুলাসলি সেটাও, তখন তারাও হয়তো বেঁকে বসতে পারে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি, তারা বেঁকে বসুক আর না বসুক, তাহলে এই নির্বাচনটা কেন? যেখানে আলী রিয়াজ বলেই দিয়েছেন যে নির্বাচন হলো তোমরা ক্ষমতা পাচ্ছ না, 6 মাস তোমাদের কাজ করতে হবে। তারপরে আরেকটা বিষয় আপনার আসি, ধরেন গণভোট। এই যে অবৈধ দখলদার মবেস্টার ডক্টর ইউনূসের যে সরকার, তারা বলে এসেছিলেন যে আমরা সংস্কার করব, সেই সংস্কারগুলোর পক্ষে জনগণ আছে কি নেই সেটা রায় নেওয়ার জন্য আমরা গণভোট করব। তাহলে গণভোট কেন করবে? সংস্কার মানুষ চায় অথবা চায় না সেটার পক্ষে বিপক্ষে মত নেওয়ার জন্য। তাহলে সেখানে যদি সরকার সরাসরি গণভোটের পক্ষে সব জায়গায় ক্যাম্পেইন করে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে গণভোটের পক্ষে তারা নামিয়ে দিয়েছে ক্যাম্পেইন করার জন্য, তাহলে কি সেটা ভোট হইতে পারে? তাহলে এই গণভোট খেলার কোনো দরকার ছিল না। এবং আখেরে যেটা না, পৃথিবীর কোনো রেকর্ড নেই, এবং সেখানে ভোট পাবে 98% অথবা তার চেয়ে বেশি। হ্যাঁ, এবং কোনো কেন্দ্রে দেখা যাবে শতভাগের বেশি ভোট পেয়ে গেছে, সেটাও হতে পারে। তো এখন তাহলে সেটাও দরকার ছিল না। যেভাবে বন্দুকের নলের আরেকটা বিষয়, আমিন ভাই অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা, যদি অনেকে ইলেকশন হলো, ইলেকশনে যারা পাস করে আসলো, তারা কি তখন আলী রিয়াজের কথা শুনবে? তখন না, তখন যদি কথা না শুনে আপনি এবং তারা আন্দোলনে যাবে, আন্দোলনে যাবার পরও এখন তো ক্ষমতা তো কার হাতে? ক্ষমতা কার হাতে? তো যা একটা অদৃশ্য শক্তির হাতে ক্ষমতা বর্তমানে, তাই না? আজকে তো তারা সাংবিধানিক ভাবে ক্ষমতা নেই, নির্বাচিত সরকার হিসাবে ক্ষমতা নেই, কোনো ইকুয়েশনে তারা ক্ষমতা নেই। তা আছে কি করে? একটা শক্তির জোরে। তো সেই শক্তি যদি নির্বাচিত পার্লামেন্ট মেম্বারদের ক্ষমতা হ্যান্ডওভার না করে, তাহলে সেই নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা হয়তো রাজপথে নেমে আসবে। তার মানে দেশে একটা আবার অরাজকতা তৈরি হবে। দেশটা এমনিতে জাহান্নাম হওয়াটা বাকি নেই। বাংলাদেশে বর্তমানে মুষ্টিমেয় কিছু জামাতি বট ছাড়া এবং কিছু অর্বাচীন বিএনপি নেতৃবৃন্দ ছাড়া, যে অর্বাচীন নেতৃবৃন্দ গুলো বলে যে 17 বছর পরে দেশে আসলাম, কোনো উন্নয়ন হয়নি, যা দেখে গেছিলাম তার চেয়ে খারাপ হয়ে গেছে। মানে একজন নেতৃত্ব কোন লেভেলে অর্বাচীন হলে কথা বলতে পারে যে দেশটা যে জায়গায় রাজনীতি না করার আপনার আন্ডারটেকেন দিয়ে দেশ ছেড়েছিলেন, তখন এদেশের মাথাপিছু ইনকাম ছিল $570। এটা তো শেখ হাসিনার করা স্ট্যাটিস্টিক্স নয়, এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটিস্টিক্স। আজকে সেটি $2800। যখন $92 বিলিয়ন জিডিপির আয়তন ছিল, সেটি আজকে $460 বিলিয়ন। যখন 43% দারিদ্র্যের হার ছিল, সেটি আজকে 18-র নিচে। হ্যাঁ, আপনি যখন মানে কোন রকমের ট্রেনের 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো, সেটি এখন 26,000 মেগাওয়াটে। তো এখন এত কিছু, আমি অবকাঠামোগত উন্নয়নের কথাগুলো বাদ দিলাম,
অবকাঠামোগত উন্নয়ন টোটালি বাদ দিয়ে দেওয়া। এরপরও যদি কেউ বলে যে দেশ যে অন্ধকারে দেখেছিলাম এখন তার বেশি অন্ধকারে, তাহলে এই নেতৃত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানুষ কিভাবে মূল্যায়ন করছে? হ্যাঁ, তো এখন সেই জায়গায় সেজন্য বলছি যে তাহলে দেশের অবস্থা এমনিতে ভয়ঙ্কর অবস্থা। আরেকটা বিষয় দেখেন আমি যে আপনি বললেন না, আপনি অর্থনীতি শেষ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ, হ্যাঁ, এবং আমাদের ইয়াং জেনারেশনের মুখে যে কালচারালি যে শালীন সভ্য একটা বুলি আমরা আগে শুনতাম সেটাও শেষ। কোথাও কোনো ইয়ে নেই। আবার তারা তাদের একসময় সহোদর তারা যখন চরমভাবে অশালীন অশ্রাব্য স্লোগান প্রতিদিন দিয়ে তাকে মানে সম্ভাষণ জানাচ্ছেন, তখন তারা বলছে যে আমরা মানে আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তারপর কিন্তু তারা যখন একজন আওয়ামী লীগের নেতা কর্মী পান, তখন আইন হাতে তুলে নেওয়ার কথা তাদের চিন্তা থাকে না। তখন তারাকে পারলে মারতে মারতে মেরে ফেলেন। তখন কিন্তু ওইটা যে আইন হাতে তুলে নেওয়া হয় সেটা বুঝে না। এটা কি আসলে আমি বুঝতেছি না, এটা কি মানে কোন ধরনের রাজনীতি অথবা এটা কোন ধরনের খেলা, এটা আমি বুঝি না। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝে বলেই কিন্তু আজকে বাংলাদেশে আপনি যেটা বলছেন আজকে সর্বগ্রাসী একটা অতল সংকটের দিকে দেশ ধাবিত হচ্ছে। এবং সবকিছু শেষে কিন্তু তারা একটা ভয় দেখায় সবাই যে এগুলো করলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আইলো। এইটা ভয়টা পাচ্ছে এই কারণে তারা মুখে যত কথায় বলুক, তারাও তো রাজনীতি করে এবং তাদের দলের সিনিয়র জুনিয়র সব নেতাদের তো 50-60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকে তারা তো মাঠের অবস্থাটা বুঝতে পারছে যে আওয়ামী লীগকে গায়ের জোরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া যায় এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে মানে নির্বাচন কমিশনকে দিয়ে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে তো বাতিল করা যাচ্ছে না। মানুষের অন্তর থেকে তো আওয়ামী লীগের নিবন্ধনকে বাতিল করা যাচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগকে মাফ করে মেরে ফেলা যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে কারাগারে বিনা চিকিৎসায় ধুকে থেকে মেরে ফেলা যাচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া যাচ্ছে, তাদের মাকে হত্যা করা যাচ্ছে আগুনে পুড়িয়ে, কিন্তু তাদের হৃদয় থেকে বা বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মোছা যাচ্ছে না বলে তাদের ভয় যে আওয়ামী লীগ আসবে। এবং এই ভয় দেখিয়ে তারা যে মানুষগুলো আপনার জুলাই আগস্টে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকেও ভয়ের মধ্যে রাখতে চায়। দেখো, আওয়ামী লীগ ফিরলে তোমাদের কারো রেহাই নেই। আমি এ প্রসঙ্গে আবারও একটি কথা পুনর্ব্যক্ত করতে চাই। সাধারণ মানুষ যারা সরকার পরিবর্তনের জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিল, যারা মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল না, যারা হত্যাযজ্ঞে ছিল না, যারা ধ্বংসযজ্ঞে ছিল না, যারা মেট্রো রেলে আগুন লাগানো অথবা টেলিভিশন ভবন আগুন লাগানোর খেলায় ছিল না, তারা যদি তাদের প্রতি আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই এবং আওয়ামী লীগ আল্লাহর রহমতে কোনোদিন ফিরলেও তাদের কাউকে আওয়ামী লীগ বিচারের আওতায় আনবে না। কারণ আওয়ামী লীগ মনে করে দেশের যে কোনো নাগরিক কোনো কারণ ছাড়াও সরকারের পরিবর্তন চাইতেই পারে, রাজপথে নামতে পারে। আপনি সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিশ্চয় শুনেছেন। তিনি বলেছেন যে আমি যদি সভা সমাবেশের অধিকার না দিতাম, আমি যদি চাইতাম গণতান্ত্রিক পরিবেশ না থাকুক, তাহলে তো তারা যখনই আন্দোলন এসছে তখনই তো আমি পুলিশ দিয়ে তাদেরকে দমন করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। কারণ আমি মনে করি তাদের আন্দোলন করার অধিকার আছে। আমরাও আন্দোলন করেছি অতীতে, আমরা আন্দোলন করেছি জিয়াউর রহমানের বিরুদ্ধে, আমরা ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বেগম জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলন করলেই তাদেরকে এই মবেস্টার ইউনুসের মতো গরম পানি দিয়ে অথবা সাজোয়া জান দিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, এটা তো গণতান্ত্রিক করিনি। সুতরাং এই জায়গা থেকে আমরা তাদেরকে এনশিওর করতে চাই যে সরকার পরিবর্তন আন্দোলন করলেই কাউকে আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে যাবে না, কিন্তু আজকে তারা সেই জুজুর ভয় সাধারণ মানুষকে দেখাচ্ছে। রবিউল আলমদের কি করবেন? সরি, রবিউল আলমদের
রবিউল আলম হচ্ছে ঢাকার একজন জজ। আজকে তিনি আরেকটা রায় দিয়েছেন এবং রায়ের পরে এই আজকের পত্রিকায় একটা যোগফল দিয়ে বলেছে শুধুমাত্র প্লটকে কেন্দ্র করে উনি শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 26 বছরের জেল দিয়েছে। এই রায়গুলো রবিউল আলমের যদি তার কোনো সন্তান সন্ততি থাকে, আমি তাকে অনুরোধ জানাবো উনি বাড়িতে গিয়ে তার সন্তান সন্ততিকে জিজ্ঞেস করার জন্য যে মা আজকে রায়টা কেমন হয়েছে, বা বাবা আমি যে রায় দিলাম এটা কেমন হলো। আমি নিশ্চিত তারাও তাকে বলবে যে বাবা তুমি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ায় গেছো বাবা, তুমি মানুষের ঘৃণার জায়গায় দাঁড়ায় গেছো বাবা, হ্যাঁ তুমি একটা খারাপ এক্সাম্পল তৈরি করেছো বাবা। তার আত্মীয় স্বজন পরিজনের কাছেও তার ঘৃণার জায়গায় পৌঁছে গিয়েছে। সে কোন আইনের বলে, কোন আইন এটা বলে? কারণ বাংলাদেশের সংবিধানই তো প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়েছে যে দেশের জন্য অবদান রাখলে তাদেরকে প্লট দেওয়া যায়, এবং এই অবদানের কারণে তো এরশাদ বেগম জিয়াকে ক্যান্টনমেন্টে 2.5 একরের জমি দিয়েছিল। পরবর্তীতে যদিও বা কোর্টের রায় সেটা তাকে ছাড়তে হয়েছে, কারণ একই সাথে তিনি গুলশান 30 কাঠার একটি প্লট পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? তার হাজব্যান্ড এদেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন, এদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই কারণে তাকে দেওয়া হয়েছিল। তাহলে এদেশে মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেটা যদিও বা বন্দুকের নলের মুখে, সে কারণে তাকে 2টি প্লট দেওয়া হয়েছিল, এবং সেই কারণে প্লট দেওয়ার কারণে কিন্তু এরশাদ বা কারো কোনো সাজা হয়। তাহলে বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা, তার রক্তের কেউ যদি প্লট পায়, সেখানে আপনি তাকে 30 বছরের সাজা দিবেন, মানে এটা একজন মানুষ নিজের বিবেককে কিভাবে বন্ধক দিলে এই রায় দিতে পারে, সেই বিচারের ভার আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। এই প্লটগুলোর অবস্থা দেখেন, ধরেন বঙ্গবন্ধুর কারণে আমাদের সবার জীবনে একটা গতি হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা সারা পৃথিবীতে আছি, বাংলা সারা পৃথিবীতে আছি। শেখ হাসিনার কারণে বাংলাদেশের অনেক ঠিকানাবিহীন মানুষ বাড়ি পেয়েছে। আজকে শেখ হাসিনা হচ্ছে 9 লক্ষ ভূমিহীন মানুষ বাড়ি পেয়েছে। 9 লক্ষ। আজকে শেখ হাসিনার কিছুই নেই কোনো জায়গায়। স্বামীর বাড়িটাও শেষ, 35 নম্বরে শেষ, আর একের পরে রায় দিচ্ছে। আমি সেটাই বললাম যে এই রবিউল সাহেব যদি চিন্তা করতেন যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমি বিসিএস জুডিশিয়ারিতে টিকতাম কিনা, অথবা বিসিএস জুডিশিয়ারি হইতো কিনা, না হলে আমার চাকরি কোথায় যেত, আমি মনে করি এসব বিবেকহীন নরকের কীটগুলো এদের নিয়ে আলোচনা না করার পর ইতিহাস তাদের জায়গা তাদের জন্য ঠিক করে রেখেছে, এবং সেই জায়গায় তারা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমিনুল ইসলামের দলে আমরা ইলেকশনের দিকে যাই। আওয়ামী লীগ তো ইলেকশনটা বর্জন করেছে, আর কি করতে পারে আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে। এবং আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনি দেখেছেন ইতিমধ্যেই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার কারণে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো, গণতান্ত্রিক সংগঠনগুলো, ইভেন কানাডার পার্লামেন্টেও এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে, এবং তার পক্ষে বিশ্ব জনমত গঠিত হচ্ছে এবং ভয়েসগুলো রেজ হচ্ছে। তো এটি তো আওয়ামী লীগের প্রতি তাদের চরম ভয়ের কারণে। এবং কিন্তু ইতিহাস যেটা আমাদের শিক্ষা দেয় সেটা হচ্ছে খুবই মর্মান্তিক। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে কিন্তু কোনো সরকার তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। এটা এমন নয় এই নির্বাচন মেয়াদ পূরণ করতে পারেনি, সেটা এই কারণে নয় যে আওয়ামী লীগ জামাত শিবিরের মতো 2013-14 সালে যেরকম নির্বাচনের ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, 162 জন মানুষকে হত্যা করে একটা ভয়ঙ্কর অরাজকতা, অগ্নি সন্ত্রাস করেছিল, সেই কারণে নয়, বরং সেই নির্বাচন তারা মেয়াদ পূর্ণ এই জন্য করতে পারেনি যে মানুষ তাদের সেই নির্বাচনকে গ্রহণ না করে রাস্তায় নেমে এসেছিল। এবং আমি এটাও নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন এখন তারা করছে সেখানে আওয়ামী লীগের বক্তব্য খুবই স্পষ্ট, যেহেতু তারা আওয়ামী লীগকে ভোটে রাখেনি, তো আমরা একটা ক্যাম্পেইন করছি এবং সেই ক্যাম্পেইনে মারাত্মক সাড়া পাচ্ছি যে নো ভোট নো ভোট, যেখানে নৌকা নেই সেখানে ভোট নেই। নৌকায় যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম শহরের মানুষ বেঁধেছে জোট
নৌকা ছাড়া কিসের ভোট এই স্লোগানে। এবং অনেকেই একেবারে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। তারা বলছে যে কাকে ভোট দিবেন, বলে যে ভোটে যেহেতু নৌকা নেই আমরা ভোট দিতেই যাব না। আমরা সেই জায়গায় আছি এবং আমরা এই দখলদার মবেস্টার ইউনুসকে দেখিয়ে দেব যে আওয়ামী লীগকে ভোটে না রেখে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগকে জবরদস্তি করে বাদ দিয়ে তারা মানুষকে আওয়ামী লীগকে বাদ দেয়নি, মূলত বাংলাদেশের বড় একটি অংশকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে রেখেছে, যেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। একজন মানুষের মধ্যে যদি ন্যূনতম গণতান্ত্রিক আচার আচরণ বোধ শক্তি থাকে তাহলে তারা সে কাজটি করতে পারে না। এবং আমি আপনাকে অ্যাসিওর করে দিতে চাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জ্যানত্যানভাবে একটি নির্বাচন হয়ে গেলেও যে সরকারি ক্ষমতা আসুক না কেন, অবশ্যই তারা জনরোষের মুখে পড়বে এবং তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।